ইরান ছুড়েছে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নিশানা ডিয়েগো গার্সিয়া, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এত দূরে আঘাত হানার চেষ্টা, এটাই এখন বিশ্বের আলোচনার কেন্দ্র। তবে ঘটনাটি নাটকীয়। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়ে, অন্যটি প্রতিরোধ করা হয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন লক্ষ্যবস্তুতে আঘাত লাগলো কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো ইরান কি দেখাতে চাইল। এখানেই লুকিয়ে আছে বড় বার্তা। ডিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এক কৌশলগত ঘাঁটি, বিশ্বজুড়ে মার্কিন শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, হামলার প্রস্তুতি এবং সামরিক লজিস্টিক্স। এই ঘাঁটিকে নিশানা করা মানে শুধু একটি স্থাপনা নয়, একটি সাম্রাজ্যিক উপস্থিতিকেই চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ইরান। এতদিন ইরান দাবি করে এসেছে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। কিন্তু এই হামলার চেষ্টা যদি সত্যি হয়, তাহলে হিসাব বদলে গেছে। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার অর্থ ইরানের হাতে এমন ক্ষমতা আছে যা তারা এখনও পুরোপুরি প্রকাশ করেনি। এ যেন অদৃশ্য শক্তির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এটি হয়তো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এমন ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ যুদ্ধের সীমা এখন আর মধ্যপ্রাচ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়ছে আরও দূরে, আরও গভীরে। এই কৌশলকে বলা হচ্ছে কৌশলগত অস্পষ্টতা। ইরান ইচ্ছাকৃতভাবে তাদের আসল ক্ষমতা গোপন রাখছে। শত্রুরা জানে না ঠিক কত দূর যেতে পারে এই আঘাত। আর এই অনিশ্চয়তাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর সামরিক পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে। উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকেও নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশল। এই হামলায় ব্যবহার করা হয়েছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে SM-3 ইন্টারসেপ্টর নিয়ে, একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। যদি এটি সফল হয়ে থাকে তাহলে প্রযুক্তির শক্তি প্রমাণিত, কিন্তু যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে সেটি আরও ভয়াবহ বার্তা। পুরনো প্ল্যাটফর্ম দিয়েও আধুনিক প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। দুই দিকেই চাপ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রযুক্তিগত নয়, রাজনৈতিক। ইরান দেখাতে পেরেছে তারা চাইলে যুদ্ধের পরিসর বাড়াতে পারে, মধ্যপ্রাচ্য থেকে সরাসরি ভারত মহাসাগর পর্যন্ত। তারা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি পুরোপুরি নিরাপদ নয়। এই এক আঘাতেই বদলে গেছে কৌশলগত ভারসাম্য। আল জাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে এই পদক্ষেপ যুদ্ধকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ভৌগোলিকভাবে যুদ্ধ বিস্তৃত হচ্ছে, আর যুদ্ধ যত ছড়াবে নিয়ন্ত্রণ তত কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন ইরান প্রচলিত যুদ্ধ জিততে চায় না, কারণ তারা জানে শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যুদ্ধকে ব্যয়বহুল করে তোলা, ঝুঁকিপূর্ণ করে তোলা। এদিকে লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা। এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র, আকাশ চিরে ধেয়ে আসা আগুন, আর নিচে আতঙ্কে কাঁপছে ইসরায়েলি শহর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন এক নতুন মোড়। ইরান দাবি করেছে তারা এবার ইসরায়েলের উপর চালিয়েছে 58তম দফার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলছে এই হামলায় তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু সাধারণ মিসাইল নয়, 2 টন ওজনের ওয়ারহেড বহনকারী খোরামশার ক্ষেপণাস্ত্র ছিল এই আঘাতে। ইরান জানায় এই অভিযানে খোরামশার পাশাপাশি গদর, ফাতা, খেইবার শেকান, ফাতে ও কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ছিল এক ঝাঁক বিধ্বংসী ড্রোন, অর্থাৎ আকাশে একসাথে নেমে আসা আগুনের ঝড়, মিসাইল আর ড্রোনের সমন্বিত আক্রমণ। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব, পশ্চিম কুদস। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ছিল নিশানায়। ভিক্টোরিয়া, আলী আল সালেম, আল খার্জ, একটির পর একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে তেহরান। এমনকি মার্কিন নৌবাহিনীর পন্টন ফ্লিটের অবস্থানেও হামলার কথা বলা হচ্ছে। এরপর কি হলো? ইসরায়েলের আকাশে বাজতে থাকে সাইরেন একটানা। তেল আবিব, আশদোদ, বাত ইয়াম, মোট 136টি স্থানে সতর্ক সংকেত। মানুষ ছুটছে বাংকারের দিকে, ভয় যেন প্রতিটি শ্বাসে। হিসাব বলছে প্রায় 43,30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেন একটি দেশ একসাথে মাটির নিচে লুকিয়ে পড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়ান্টবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতে ভেঙে দেওয়া হবে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার নির্নিশানের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো। উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী হামলার ফলে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে, যা ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন। একটি মিউনিশন একটি ট্রেন স্টেশনেও আঘাত হানে, এতে স্থাপনাটির ক্ষতি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, তারা ইসরায়েলের পুলিশ সংশ্লিষ্ট সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে ইরান। তাদের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী পড়েছে নজিরবিহীন ক্ষতির মুখে। তেহরানের গোয়েন্দা সূত্র বলছে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে, আহত 3000-এর বেশি। আরও বড় দাবি, মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় ফুরিয়ে আসছে। মাত্র 7 দিনে 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস, 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। এমনকি অঞ্চলে মোতায়েন করা মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% নাকি বিলীন হয়ে গেছে। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভাণ্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 6 থেকে 7 লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন, এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে 30 থেকে 60 লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরও বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনও ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড় ইসরায়েলের বাংকারে বুক। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎ বেজে উঠল সাইরেন, মোবাইলে অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর দুই কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌমহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন, 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন, ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে, দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন, ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক দিলা লোন বলেন, ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে, যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। বিস্ফোরণের শব্দে কাঁপছে শহর, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। আর ঠিক সেই সময়ে নতুন এক দৃশ্য দেখা গেল। ইরানের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে সাহায্য করা প্রথম দেশ হিসেবে সামনে এলো রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে একটি বিশেষ রুশ পরিবহন বিমান 13 টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এই সহায়তার লক্ষ্য একটাই, যুদ্ধের মধ্যে সংকটে পড়া ইরানের হাসপাতালগুলোকে কিছুটা স্বস্তি দেওয়া। কয়েক সপ্তাহ ধরে টানা বোমা হামলায় ইরানের অনেক শহরে হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে যাচ্ছে। সেই কঠিন সময়েই রাশিয়ার এই সহায়তা যেন জরুরি এক জীবনরেখা হয়ে উঠেছে। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি বিশেষ I-76 পরিবহন বিমান এই ত্রাণ বহন করে নিয়ে যায়। বিমানটি প্রথমে অবতরণ করে আজারবাইজানে, এরপর সেখান থেকে সড়ক পথে চিকিৎসা সরঞ্জামগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়। এইসব সরঞ্জাম গ্রহণ করে ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে। এই সংঘাত শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর এসেছে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতৃত্বে উঠে আসে তার ছেলে মোস্তফা খামেনির নাম। এই ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে মস্কো। ফলে অনেক বিশ্লেষক বলছেন, ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়ে উঠছে।
এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে সমুদ্রপথেও। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের উত্তাপ এখানেই থেমে নেই। এবার নতুন এক হুমকি শোনা গেল তেহরান থেকে। ইরান ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইউক্রেনেও হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইসরায়েলকে ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইউক্রেন, আর এর মাধ্যমে কিয়েভ কার্যত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ইউক্রেন এখন সেই সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান ইউক্রেনের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় সাহায্যের জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সহায়তা চেয়েছে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় 2টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হল ভূমধ্য সাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে, এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাফাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন, এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন, সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন, আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে, তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলেও দাগে আনতে পারছে না ইরানকে। একাই ট্রাম্প নেতানিয়াহু ঘুম হারাম করে দিয়েছে আইআরজিসি। ড্রোনের গর্জন, ক্ষেপণাস্ত্রের ছায়া আর উত্তপ্ত তেলের বাজার, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মাঝেই নতুন বিস্ফোরক দাবি তুলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তার ভাষায়, ইরানের সামরিক কৌশলের পেছনে কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত। ঘটনার সূত্রপাত ইরাকের উত্তরাঞ্চলের শহর ইরবিনে। সেখানে পশ্চিমা বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর উত্তর পশ্চিম লন্ডনে ব্রিটিশ সামরিক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন হিলি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেন তা নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক রাজনীতিতে। হিলির দাবি, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলো এখন ক্রমেই রুশ কৌশল অনুসরণ করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। তার বক্তব্য অনুযায়ী, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে 2000-এর বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নেই, কিন্তু কৌশলগত পরামর্শ দিয়ে ইরানকে সহায়তা করছে। তার মতে, ইরানি ড্রোন অপারেটররা এখন অনেক নিচ দিয়ে ড্রোন উড়াচ্ছে, ফলে রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হচ্ছে। এই নতুন কৌশল পশ্চিমা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার মধ্যে ইরবিন এর পশ্চিমা সামরিক ঘাঁটিতে একাধিক ড্রোন আঘাত হানে। সেখানে ব্রিটিশ সেনাও মোতায়েন ছিল। তবে ব্রিটিশ কাউন্টার ড্রোন টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। কোনো ব্রিটিশ সেনা হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ঘটনাটি পশ্চিমা সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, পুতিনের গোপন হাত যে এই কৌশলের পেছনে থাকতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই। তার যুক্তি, যুদ্ধের কারণে তেলের দাম যত বাড়ছে ততই লাভবান হচ্ছে রাশিয়া। সেই অতিরিক্ত অর্থই ইউক্রেন যুদ্ধে মস্কোর জন্য বড় অর্থের উৎস হয়ে উঠছে। অন্যদিকে তেহরানও কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যীয় মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চলতেই থাকবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এখানকার উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতিমধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে ভিন্ন সুরে কথা বলেছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক হওয়ায় এই উচ্চ মূল্য থেকে দেশটি বিপুল অর্থ আয় করছে। এই মন্তব্যের জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তিনি কড়া ভাষায় বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু কয়েকটি টুইট দিয়ে জেতা যায় না। আপনার এই ভুল হিসাবের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমরা থামব না। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত এনেছে। আইআরজিসি জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়েহ ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়েহ ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে, শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো, ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে ইয়ার রেডিও সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত, কখনো শুধু প্রতীকী বা সম্মান রক্ষার জন্য ছোট হামলা চালাতো। কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরেফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ ইসরায়েলের দিকে যেত, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছুড়েছে। অল্প সময়েই এক জিনিস পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান পিছু হটেনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে তারা মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করছে, কারণ এসব ব্যবস্থাই মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দেয়। এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি বার্তাও দিয়েছে। পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হয়তো বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন, কিন্তু তারা মনে করছে এই বিশাল সামরিক চাপের মধ্যেও যদি টিকে থাকা যায়, সেটাই রাজনৈতিকভাবে বড় বিজয় হয়ে উঠবে। তাই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে, যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভাণ্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়, সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। যদি এবার যুক্তরাষ্ট্রের মজুদ কমে যায়, তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরান সত্যিই তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেনি। পেন্টাগনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ তারা এখনও নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় আছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ইরান হয়তো তাদের সবচেয়ে উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়ালেও ইরান ভেঙে পড়েনি।